হাই ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা শুরু করেছিলাম যে ইভলিউশনটা পড়ছিলাম, সেখানে বায়োলজিক্যাল ইভলিউশনের মধ্যে আমরা অনেকটা পড়ে চলে এসেছি এবং আমরা আগের দিন দেখেছি যে এই ধরনের যে ইভলিউশনটা হচ্ছে সেটা হচ্ছে যে আগে থেকেই হয়ে আসছে এবং সায়েন্টিস্টদের মধ্যে একটা কোয়েশ্চেন অ্যারাইজ হয়েছে যে এই যে ইভলিউশন যেটা হচ্ছে এটা কি এখনও কন্টিনিউ প্রসেস হচ্ছে নাকি এটা হচ্ছে কোন একটা প্রসেসের আমরা অলরেডি রেজাল্টে পেয়ে গেছি। তো সেইটা নিয়ে সায়েন্টিস্টদের মধ্যে হচ্ছে অনেক মতবিরোধ আছে। কেউ কেউ বলছে যে হ্যাঁ এটা হচ্ছে একটা প্রসেসের রেজাল্ট চলে এসছে, আর কিছু হবে না, কিন্তু আবার অনেক সায়েন্টিস্টদের মতে বলছে যে না, এখনও প্রসেসটা অনগোয়িং আছে এবং এটা চলতেই থাকবে। তারপরে আমরা দেখেছি যে ল্যামার্কের মতবাদ, যেখানে কিনা ল্যামার্ক বলছে যে হচ্ছে যে কোনো একটা অর্গানিজম সে তার কোনো অর্গ্যানসকে যত বেশি ইউজ করবে তো সেই অর্গ্যানসটাই হচ্ছে তত তার ইভলভ হয়ে যাবে এবং সে যে ক্যারেক্টার যেটা গ্রহণ করবে সেইটা হচ্ছে তার নেক্সট জেনারেশনে পৌঁছে যাবে। সেটা দিয়ে আমরা যেটা পড়লাম এক্সাম্পল, সেটা হচ্ছে তোমার জিরাফের এক্সাম্পলটা আমরা পড়লাম যে জিরাফের গলা কেন লম্বা হয়েছে, কারণ একটা জেনারেশনের হচ্ছে জিরাফ সে চেষ্টা করেছিল তার উঁচু গাছের ডালের পাতা খাওয়ার জন্য, তো সেই জন্য সে হচ্ছে তার গলাটা একটু উঁচু করেছিল। এরপরে ক্রমশ ওই চেষ্টা করতে করতে একটা টাইমে দেখা গেছে যে জিরাফের গলা উঁচু হয়ে গেছে। ঠিক আছে, তো তোমাদের এখানে একটা কোয়েশ্চেন থাকবে যে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও যে ল্যামার্ক যে বইটা লিখেছিল এই যে ইভলিউশনের যে থিসিসটা নিয়ে, সেই বইটার কিন্তু নাম তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। ওকে, তারপরে আমরা কি দেখলাম, দেখো একটা জিনিস কিন্তু এখান থেকে স্পষ্ট যে আমরা যেটা প্রথম থেকে বলছিলাম যে ডারউইন প্রথম মত এনেছিল যে ইভলিউশন থিওরি হয়ে থাকে, কিন্তু ল্যামার্ক হচ্ছে তারও আগে, ডারউইনের আগে হচ্ছে ল্যামার্কিজম। ঠিক আছে, তো তার মানে এখান থেকে প্রমাণিত হয় যে ইভলিউশনের থিওরিটা এই যে আস্তে আস্তে ক্রমশ চেঞ্জ হচ্ছে, যে মানুষ না, যে কোনো হচ্ছে লাইফ হচ্ছে কোনো দিন স্ট্যাটিক হতে পারে না, যেটা আমাদের রিলিজিয়াস বুকসগুলোতে বলা আছে সবসময় হচ্ছে লাইফ ফর্মস ডাইনামিক হবে, সেটা কিন্তু ডারউইনের আগে থেকেও চলে আসছে। হ্যাঁ, আমরা বুঝতে পারছি যে ডারউইন যে ল্যামার্ক যে থিওরিটা দিয়েছিলেন ওটা হচ্ছে ভুল, কিন্তু তাও উনি যে ইভলিউশনের কনসেপ্ট দিয়েছিলেন সেটা কিন্তু ঠিক ছিল, যে পরিবর্তন হচ্ছে। রিলিজিয়াস বুকসে আমরা কিন্তু পড়েছিলাম প্রথমে যে রিলিজিয়াস বুকসগুলোকে লেখা আছে যে ভগবান যেরমভাবে সৃষ্টি করেছে সেরমভাবেই হচ্ছে আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে, কিন্তু সেটা প্রথম হচ্ছে ডারউইন যে মতবাদটা দিয়েছিলেন সেটাতে হচ্ছে বিশ্বাসযোগ্য হয়েছিল, কিন্তু তার আগে ল্যামার্কও সেটা নিয়ে কাজ করেছিলেন। কিন্তু ল্যামার্ক যে থিওরিটা দিয়েছিলেন সেইটা ভুল প্রমাণিত করেছিলেন আরও একজন সায়েন্টিস্ট। উনি যে প্রমাণটা করেছিলেন সেটা আমি বলেছিলাম যে উনি কী করেছিলেন, একটা ইঁদুরের ল্যাজ কেটে দিয়েছিলেন। তো ল্যামার্কের মতে হচ্ছে যে কোনো কেউ তার জীবৎকালে হচ্ছে যে ক্যারেক্টারটা গ্রহণ করবে সেটাই হচ্ছে সে তার প্রজেনিতে হচ্ছে ছেড়ে যাবে। তো ইঁদুরটা যদি ল্যাজটা কেটে দেওয়া হয় তো ল্যামার্কের মত অনুযায়ী তা ইঁদুরটার যে প্রজনীগুলো হবে বা নেক্সট জেনারেশন যেগুলো হবে তাদের কিন্তু কারোরই ল্যাজ থাকবে না, কিন্তু দেখা গেছে যে প্রত্যেকটা জেনারেশনেরই ল্যাজ হচ্ছে। তো সেইখান থেকে হচ্ছে ল্যামার্ক যে মতবাদটা বলেছিল সেটা কিন্তু ভুল প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে ডারউইন এসছে এবং ডারউইনের যে মতবাদ যেটা দিয়েছিল যে ব্রাঞ্চিং ডিসেন্ট, অ্যাডাপটিভ রেডিয়েশন, ন্যাচারাল সিলেকশন, সেগুলো কিন্তু অনেকটাই গ্রাহ্য ইভলিউশন থিওরির ক্ষেত্রে। ওকে, তো এখানটায় আবার কি বলছে দেখো, ইট ইজ পসিবল দ্যাট দ্য ওয়ার্ক অফ থমাস মুলথাস অন পপুলেশনস ইনফ্লুয়েন্স ডারউইন। ঠিক আছে, কিন্তু ডারউইন এই যে কাজগুলো করেছিলেন এটা ঠিকই, যে এই যে কম্পিটিশন হচ্ছে উনি বুঝেছিলেন, ন্যাচারাল সিলেকশন হচ্ছে উনি বুঝেছিলেন, কিন্তু একটা জায়গায় ডারউইন এসে আটকে গিয়েছিল যে ব্যাপারটা কিভাবে হচ্ছে সেইটা বুঝতে পারছিল না। তখন হচ্ছে এই থমাস মুলথাস ইনি হচ্ছেন একজন গণিতবিদ ছিলেন, তো এনার একটা ফর্মুলা হচ্ছে এখানে কাজে লাগে ডারউইনের। Natural selection is based on certain observations which are factual. For example, natural resources are limited.
কি বলছে দেখো, আমি প্রথমে আগে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। যে কোনো ধরনের ন্যাচারাল রিসোর্স হচ্ছে লিমিটেড, সেটা আমরা এখনও দেখতে পাচ্ছি। এই যে ধরো যে কোনো আমরা এই যে ফুয়েল ফসিলস যেগুলো আমরা নিচ্ছি, কয়লা, পেট্রোলিয়াম, এগুলো সবই কিন্তু হচ্ছে একটা লিমিটেড। সেই জন্য হচ্ছে আমাদের সোলারের ওপর হচ্ছে ডিপেন্ড করতে হবে, তাই তো? সেই জন্য এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সোলার লাইট, সোলার পাম্প, এরকম অনেক কিছু হচ্ছে। কারণ হচ্ছে ন্যাচারাল রিসোর্স যে কোনো হচ্ছে লিমিটেড, এবং যদি লিমিটেড জিনিস শেষ হয়ে যায় তখন কিন্তু সমস্যায় পড়তে হবে। তো এখানেও বলেছে যে যে কোনো ধরনের তখন যে ন্যাচারাল রিসোর্স, ধরো প্রকৃতিতে খাবার, ঠিক আছে, খাবার হচ্ছে লিমিটেড, একটা লিমিটেড অ্যামাউন্টের হচ্ছে তোমার খাবার প্রকৃতিতে প্রেজেন্ট আছে। এবার হচ্ছে তোমার ফিটনেস হয়েছে, তোমার ন্যাচারাল সিলেকশন হয়েছে যে তুমি ফিট, তো তুমি কি করবে, তুমি এবার তোমার অনুরূপ প্রোজেনি হচ্ছে অনেক বানাবে, ঠিক আছে। এবার হচ্ছে যে অনেক প্রোজেনি যখন তুমি বানিয়ে নিলে, কিন্তু তোমার যে রিসোর্সটা, তোমার যে খাবারটা, সেটা তো লিমিটেড। তোমার যে হ্যাবিটেটটা, তুমি যেখানে তোমার বাসস্থান, সেটাও লিমিটেড। তো তোমার যদি তুমি অনেক প্রোজেনি বানিয়ে দাও, তো তোমার সেই প্রোজেনিগুলোর মধ্যে হচ্ছে তখন কম্পিটিশন হতে থাকবে। কারণ হচ্ছে যে যেহেতু হ্যাবিটেট লিমিটেড আর হচ্ছে ফুড রিসোর্স হচ্ছে লিমিটেড, ঠিক আছে। মূল দুটো জিনিস দরকার হয় যে কোনো অ্যানিম্যালসের বেঁচে থাকার জন্য, একটা হচ্ছে বাসস্থান আর একটা হচ্ছে তার খাদ্য আর বাসস্থান, এই দুটো হচ্ছে দরকার পড়ে। এই দুটো যদি পেয়ে যায় তো যে কোনো লাইফ হচ্ছে বেঁচে যাবে। কিন্তু এই দুটোই হচ্ছে লিমিটেড। তো এই দুটো লিমিটেড রিসোর্সের জন্য হচ্ছে দেখা যাচ্ছে কম্পিটিশনে চলে যাচ্ছে যে কোনো ধরনের পপুলেশনস, ঠিক আছে। তখন আবার কি দেখা যাচ্ছে, তখন হচ্ছে কম্পিটিশন হওয়ার ফলে হচ্ছে যে হচ্ছে মোর ফিট সে হচ্ছে বেঁচে যাবে, আর যে হচ্ছে দুর্বল সে হচ্ছে মরে যাবে, ঠিক আছে। দেখো এখনও আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলছি, যেটাতে আমাদের ন্যাচারাল সিলেকশন হয়েছে, বা তুমি এটাকে কম্পিটিশনও বলতে পারো। যেমন হচ্ছে যে 2019 এসছে কোভিড-19, তাই তো। যাদের কি হয়েছে, ইমিউনিটি কম, তারা হচ্ছে অনেকেই মারা গেছে, তাই তো। কিন্তু যাদের হচ্ছে একটু ইমিউনিটি ভালো, তারা হচ্ছে এই এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করে নিয়েছে এবং তারা সারভাইভ করে যাচ্ছে। যারা সারভাইভ করে যাচ্ছে তারা তাদের মতো আরও প্রোজেনি বানাচ্ছে, ঠিক আছে। তার মানে এটাও হচ্ছে একটা ন্যাচারাল সিলেকশন, বা এটাও তুমি বলতে পারো একটা কম্পিটিশন অ্যাডাপ্টেশনের ভালো এক্সাম্পল। এই কোভিড-19 দিয়ে আমরা বলতে পারি, ঠিক আছে, বোঝা গেছে। তো এইখানে এই যে থমাস মালথাস যিনি ছিলেন, ইনি একজন গণিতবিদ ছিলেন, এবং ইনি একটা গ্রাফ বলেছিলেন, যেটাতে কিনা বলেছিলেন এরকমভাবে একটা গ্রাফ উনি ড্র করেছিলেন, যেখানে বলা ছিল যে ফুড রিসোর্স হচ্ছে এরমভাবে বাড়ছে, এরকমভাবে, ঠিক আছে। কিন্তু সেখানে পপুলেশন যদি তুমি দেখো, পপুলেশনের কোনো একটা নাম্বার, তো সেটা হচ্ছে এরকমভাবে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ফুড রিসোর্সটা বাড়ছে, আর এটা হচ্ছে তোমার পপুলেশন, ঠিক আছে, পপুলেশন। তার ফলে কি হবে দেখো, পপুলেশন হচ্ছে কম, কিন্তু ফুড রিসোর্স হচ্ছে কম, পপুলেশন যেহেতু হাই, সেই জন্য হচ্ছে এদের মধ্যে কম্পিটিশন দেখা যাবে, এবং কম্পিটিশনে যে বাঁচবে সেই হচ্ছে রিসোর্সটা অ্যাভেলেবেল করতে পারবে। এটা ফুড রিসোর্সও হতে পারে, এটা হ্যাবিটেটও হতে পারে। আমি এখানে ফুড রিসোর্স নিয়ে বলছি। এবার দেখো এখানে একটা পয়েন্ট এসছে, যেখানে হচ্ছে এই পয়েন্টটা, ঠিক আছে, এই রকম একটা পয়েন্ট এসছে যেখানে হচ্ছে দুটো ক্রস করছে। এবার এই জায়গাটায় হচ্ছে ভীষণ রকমের তোমার ক্লাইম্যাক্স দেখা যায়। মানে হচ্ছে এখানে হচ্ছে লাইফ ফর্মসের মধ্যে তুমি বিভিন্ন ধরনের রোগ দেখতে পাবে। কোনো হয়তো মহামারী হলো, বা কোনো হয়তো দুর্ভিক্ষ টাইপের, মানে এখানটায় হচ্ছে অনেক কিছু ঘটতে পারে। এখানটা হচ্ছে ক্লাইম্যাক্স একটা পয়েন্ট, যেখানে হচ্ছে এই দুটো গ্রাফ ক্রস করছে। তো একটা কি বলছে, এই থমাস মালথাস উনি বলেছিলেন যে পপুলেশন হচ্ছে এক্সপোনেনশিয়ালি গ্রো করে যাচ্ছে, যেখানে হচ্ছে ফুড রিসোর্স বা ন্যাচারাল রিসোর্স যেটা, সেটা হচ্ছে অ্যারিথমেটিক্যালি গ্রো করছে বা জিওমেট্রিক্যালি গ্রো করছে, ঠিক আছে। ওনার এই যে দুটো এই যে ওনার যে মতবাদটা, এইটা কিন্তু ডারউইনের অনেক হেল্প করেছিল। ডারউইনের যে ন্যাচারাল সিলেকশন যে মতবাদটা উনি দিচ্ছিলেন, সেইটাতে হচ্ছে এই থমাস মালথাসের থিওরিটা হেল্প করেছিল। কারণ
এইটা দিয়েও উনি ন্যাচারাল সিলেকশন যে হচ্ছে উনি ব্যাখ্যা করতে পেরেছিলেন। দেখো এবার কি বলছে, ফর এক্সাম্পল ন্যাচারাল রিসোর্সেস আর লিমিটেড, পপুলেশনস আর স্টেবল ইন সাইজ। ঠিক আছে, ন্যাচারাল সোর্সেস হচ্ছে লিমিটেড, পপুলেশনটা হচ্ছে একটা স্টেবল ইন সাইজ, এক্সেপ্ট হচ্ছে সিজনাল ফ্লাকচুয়েশনস, মানে যারা হচ্ছে সিজনাল ব্রিডার তাদেরকে যদি আমরা বাদ দিয়ে দিই তো পপুলেশন সাইজ হচ্ছে একটা লিমিটেড। মেম্বার্স অফ এ পপুলেশনস ভ্যারি ইন ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, একটা পপুলেশনের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে আমরা বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে মানে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সের মেম্বার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ইভেন দো দে লুক সুপারফিশিয়ালি সিমিলার। দেখো আমাদের মানুষের মধ্যেও তোমরা দেখতে পাবে, হিউম্যানসদের মধ্যে, যে আমরা হচ্ছে সবারই মধ্যে হচ্ছে সেম, মোটামুটি সবারই দুটো চোখ, নাক, কান, দুটো হাত পা এরমভাবে আছে, কিন্তু সবাইকে দেখতে মোটামুটি একই সিমিলার টাইপেরই, কিন্তু সবারই যদি তুমি ক্যারেক্টারিস্টিক্স দেখো সেটা আলাদা, টুকটাক দেখতেও কিন্তু সবাইকে আলাদা হয়ে থাকে। সুতরাং একটা পপুলেশনের মধ্যে যে সব মেম্বারের যে ক্যারেক্টারিস্টিক্স সমান হবে সেটা কোনো কিন্তু কথা নেই। মোস্ট অফ ভ্যারিয়েশনস আর ইনহেরিটেড এটসেট্রা। তো ভ্যারিয়েশনস যেগুলো হয় সেগুলো কিন্তু ইনহেরিটেড হয়ে যায়। ঠিক আছে, ভ্যারিয়েশনস মানে যেগুলো তোমার ন্যাচারাল সিলেকশন যেগুলো হবে, যেমন হচ্ছে যে পেপার্ড মথটা ছিল, ভ্যারিয়েশন যেটা ছিল, ভ্যারিয়েশনের মধ্যে একটা সিলেক্ট হচ্ছে যে যেটা সিলেক্ট হলো সে হচ্ছে তার প্রজনী বেরিয়ে গেল তার। তো সেটাই বলছে যে ভ্যারিয়েশন যেটা ছিল, মোস্ট অফ ভ্যারিয়েশনস আর ইনহেরিটেড। তো ভ্যারিয়েশনস যেগুলো হবে সেগুলো কিন্তু ইনহেরিট হবে, মানে হচ্ছে একটা জেনারেশনস থেকে অন্য জেনারেশনসে যাবে। দ্য ফ্যাক্ট দ্যাট থিওরিটিক্যালি পপুলেশন সাইজ উইল গ্রো এক্সপোনেনশিয়ালি, হচ্ছে পপুলেশন সাইজ, এই যে আমি যেটা বললাম পপুলেশন সাইজ হচ্ছে এক্সপোনেনশিয়ালি গ্রো করে যাচ্ছে। ইফ এভরিবডি রিপ্রোডিউস ম্যাক্সিমালি অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট পপুলেশন সাইজেস ইজ রিয়েলিটি আর লিমিটেড, মানে হচ্ছে যে পপুলেশন সাইজ যদি তুমি ম্যাক্সিমাম করে দাও তখন কি হবে, দেখো পপুলেশন সাইজ হচ্ছে লিমিটেড, ঠিক আছে, ন্যাচারাল রিসোর্সও হচ্ছে লিমিটেড, এবার কি হচ্ছে তুমি ম্যাক্সিমাম হচ্ছে তুমি রিপ্রোডিউস করলে, যেটা এখানে তোমার বলেছে যে সিন ইন এ গ্রোয়িং ব্যাকটেরিয়াল পপুলেশন, ব্যাকটেরিয়াল যে পপুলেশনটা হয় সেখানে হচ্ছে আমরা এরকম দেখতে পাই যে অল্প টাইমের মধ্যে ওরা হচ্ছে অনেক প্রজনন করে নিল। এবার কি হচ্ছে, যেহেতু ওরা ন্যাচারাল রিসোর্স হচ্ছে কম, মানে ওদের খাবার কম আছে, একটা লিমিটেড আছে, তো সেই লিমিটেড রিসোর্সের মধ্যে হচ্ছে এবার দুজনের মধ্যে কম্পিটিশন হবে। ঠিক আছে, কম্পিটিশন হয়ে এবার যে হচ্ছে স্ট্রং হবে সে হচ্ছে সেই ফুডটা অ্যাভেলেবেল করতে পারবে, আর যে পারবে না সে হচ্ছে এক্সটিংক্ট হয়ে যাবে। ঠিক আছে, সেটাই এখানে বলেছে যে দেখো এই যে থিওরিটিক্যালি পপুলেশন সাইজ উইল গ্রো এক্সপোনেনশিয়ালি, যেটা আমি আগে বললাম, ইফ এভরিবডি রিপ্রোডিউস ম্যাক্সিমালি দিস ফ্যাক্ট ক্যান বি সিন ইন এ গ্রোয়িং ব্যাকটেরিয়াল পপুলেশন, মানে ব্যাকটেরিয়াল পপুলেশনে এইটা দেখা যায় যে এরা হচ্ছে ম্যাক্সিমামভাবে রিপ্রোডিউস করে যাচ্ছে, অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট পপুলেশন সাইজেস ইন রিয়েলিটি আর লিমিটেড মিনস দ্যাট দেয়ার হ্যাড বিন কম্পিটিশন ফর রিসোর্সেস, মানে কি হচ্ছে পপুলেশন সাইজ হচ্ছে লিমিটেড, রিসোর্স লিমিটেড। ঠিক আছে, তার ফলে কি হচ্ছে প্রচুর পরিমাণে কম্পিটিশন দেখা যাবে। যেমন এখন কি হচ্ছে, ধরো তোমাদের নিটের এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি, নিটের হচ্ছে একটা লিমিটেড সিট আছে, তাই তো, কিন্তু অ্যাসপিরেন্টস হচ্ছে বহু, তো তোমাদের মধ্যে একটা কম্পিটিশন হবে। কম্পিটিশন কোনটা হবে, এক্সাম, নিটের এক্সাম হবে। এবার এক্সাম হয়ে যে হচ্ছে সবথেকে ভালো স্কোর করবে, যারা ভালো স্কোর করবে তারা হচ্ছে র্যাঙ্ক করবে, মেডিকেল কলেজে চান্স পাবে, আর যারা পারবে না তারা হচ্ছে আবার পরের বছরের জন্য প্রিপারেশন নেবে। তো এখানেও একটা কম্পিটিশন দেখা যাচ্ছে যে কে বেস্ট। তো সবসময় দেখা যাচ্ছে সব কিছুর ক্ষেত্রেই, যে কোনো ধরনের ক্ষেত্রেই হচ্ছে তোমার এই ধরনের সিলেকশন হয়ে থাকে। অবশ্যই এটা কোনো ন্যাচারাল সিলেকশন নয়, আমি যে নিটের এক্সাম্পলটা দিলাম, কিন্তু এটা অবশ্যই তুমি বলতে পারো যে একটা কম্পিটিশন হতে পারে, যা সেম ধরনের কম্পিটিশন এখানে যেটা বলা হয়েছে যে ন্যাচারাল রিসোর্সের জন্য, সেটা ফুড আর হ্যাবিটেটের জন্য হয়ে থাকে।
ঠিক আছে, তোমাদের ক্ষেত্রে নিটের সিটের জন্য একটা নিটের র্যাঙ্ক, একটা মেডিকেল কলেজের সিট, কিন্তু সেটা হচ্ছে অ্যানিম্যালসদের ক্ষেত্রে, নর্মাল অ্যানিম্যালসদের ক্ষেত্রে হচ্ছে হ্যাবিটেট আর ফুড রিসোর্স, এই দুটো নিয়ে হচ্ছে কম্পিটিশন হয়ে থাকছে। অনলি সাম সারভাইভড, এর মধ্যে এই যে কম্পিটিশন হচ্ছে কিছু কিছু সারভাইভ করে যাচ্ছে, মানে কি বলতে চাইছে, নিটে যে এক্সাম হলো, কম্পিটিশন হলো, সবাই তো পাবে না, কিছু কিছু হচ্ছে মেডিকেল কলেজে চান্স পাবে। অ্যান্ড গ্রু অ্যাট দ্য কস্ট অফ আদার্স দ্যাট কুড নট ফ্লোরিশ, ঠিক আছে, এরা হচ্ছে চান্স পেয়ে যাবে, এরা হচ্ছে সব কিছু করতে পারবে। তারপরে এরা যদি ধরো যে সিলেক্টেড হলো, এই যে কম্পিটিশনে যে হচ্ছে সিলেক্টেড হলো, সে এবার কী করবে, সে হচ্ছে এবার তার মতো আরও প্রোজেনি বাড়াবে। এবার তার যে ক্যারেক্টার যেটা আছে, স্পেশাল ক্যারেক্টার, সেটা হচ্ছে সে তার নেক্সট জেনারেশনকে দেবে। ঠিক আছে, যেমন আগের দিন আমি অ্যান্টিবায়োটিক নিয়ে বলেছিলাম যে ধরো কোনো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া যদি থাকে, তো সে কী করবে, তার যে প্লাজমিডের ক্যারেক্টারিস্টিক যেটা আছে, সেটা হচ্ছে সে তার নেক্সট জেনারেশনের যে ব্যাকটেরিয়া থাকবে, সে চেষ্টা করবে সেই প্লাজমিডের ক্যারেক্টারিস্টিক্সটা তাকে দেওয়ার জন্য, যাতে সেও হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়। ঠিক আছে, তো আমিও যেমন হচ্ছে নিট ক্র্যাক করেছি, তো ধরো এবার হচ্ছে চেষ্টা করছে যে সবাইকে যাতে চেষ্টা করানো যে কিভাবে নিট ক্র্যাক করা যায়, কিভাবে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে জেনারেশন আফটার জেনারেশন যাতে চলতে থাকে, মানে আমি যেটা ইনহেরিট করলাম, আমি যে স্পেশাল ক্যারেক্টার যেটা পেলাম, সেইটা হচ্ছে আমি নেক্সট জেনারেশনকে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, দ্য নোভেলটি অ্যান্ড ব্রিলিয়ান্ট insight of Darwin was this: he asserted that variations which are heritable and which make resource utilization better for few will enable only those to reproduce and leave more progeny. মানে কি, এইখানে ডারউইন হচ্ছে এটা দেখলেন যে এইখানে যে কম্পিটিশনের এই যে থমাস মুলথাস যেটা বললেন, উনি সেটা ওনার থিসিস দিয়ে হচ্ছে উনি দেখলেন, উনি দেখে বললেন যে হ্যাঁ, এই যে থমাস মুলথাস যে থিওরিটা দিয়েছেন বা যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দিয়েছেন, সেটা হচ্ছে একদম ঠিক, যে ন্যাচারাল রিসোর্স হচ্ছে লিমিটেড এবং ন্যাচারাল রিসোর্সের পাওয়ার জন্য হচ্ছে কম্পিটিশন হবে, এই কম্পিটিশনে যে জিতবে সে হচ্ছে বেটার, এবং সে বেটার থাকার জন্য তার হচ্ছে মোর ফিটনেস থাকবে, এবং হচ্ছে সে সে ন্যাচারাল রিসোর্সটাকে ইউজ করবে এবং রিপ্রোডিউস করবে, এবং তার মতো হচ্ছে সে আরও প্রোজেনিকে এনভায়রনমেন্টে রেখে যাবে। ঠিক আছে, হেন্স ফর এ পিরিয়ড অফ টাইম ওভার মেনি জেনারেশনস সার্ভাইভার্স উইল লিভ মোর প্রোজেনি। তো এখানে কি বললো যে, তো এইভাবে দেখা যাচ্ছে যে মেনি জেনারেশন, অনেক জেনারেশন ধরে দেখা যাচ্ছে যে এই যে আগে যে সারভাইভ করেছিল সে হচ্ছে তার মতো অনেক প্রোজেনি এখানে রেখে যাচ্ছে, অ্যান্ড দেয়ার উইল বি চেঞ্জ ইন পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড হেন্স নিউ ফর্মস অ্যাপিয়ার্স টু অ্যারাইজ। তো এই যে সে ক্যারেক্টারিস্টিক্স কিছু অ্যাডপ্ট করেছিল, যাতে হচ্ছে সে ন্যাচারাল সিলেক্টেড হয়েছিল, কম্পিটিশনে সে সিলেক্টেড হয়েছিল, সে এবার তার মতো করে প্রোজেনি বানিয়েছে, তার মতো করে প্রোজেনি বানানোর পর হচ্ছে এবার সে হচ্ছে পপুলেশন সাইজটা বাড়িয়ে গেছে, এবার প্রোজেনি যারা হয়েছে তারাও নতুন নতুন করে কিছু ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করেছে, তার ফলে কি হচ্ছে যে নতুন ধরনের ক্যারেক্টারিস্টিক্স আরও হচ্ছে পপুলেশনে আসতে থাকছে, এবং তাদের মধ্যে নতুন নতুন ফর্মস হচ্ছে লাইফ অ্যাপিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে আগে যে ছিল তাদের মধ্যে, আগে ধরো কোনো একটা অর্গানিজমস ছিল, সে হচ্ছে কেবলমাত্র একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ছিল, তো নেক্সট জেনারেশন বা 2-3টে জেনারেশনের পর দেখা যাচ্ছে যে তারা হয়তো আরও নতুন কিছু ক্যারেক্টার ডেভেলপ করেছে, হয়তো দেখলো যে প্রথমে হয়তো একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ছিল, পরে হয়তো দেখা গেল যে সেই সেম পপুলেশনে হয়তো দুটো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ক্যারেক্টার গ্রো করে নিয়েছে। ঠিক আছে, তো পপুলেশন সাইজের এরকম চেঞ্জ দেখা যাচ্ছে, পপুলেশনসের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে এরকম চেঞ্জ দেখা যাচ্ছে, এবং তাদের মধ্যে কম্পিটিশন হওয়ার পরে ন্যাচারাল সিলেকশন হচ্ছে। এই কম্পিটিশন আর ন্যাচারাল সিলেকশন দুটো মোটামুটি সেমই বলতে পারো, আবার কিন্তু এর বেসিক ফান্ডাটা একটু আলাদা।
ঠিক আছে। তো এইখানে যে হচ্ছে যে জিতছে বা যে হচ্ছে স্ট্রং হবে সে হচ্ছে এখানে জিতবে এবং সে হচ্ছে তার মতো প্রোজেনি আরও এনভায়রনমেন্টে রেখে যাবে। এই হচ্ছে ডারউইনের থিওরির মূল বক্তব্য। আর থমাস মুলথাস হচ্ছে এই গ্রাফটা দিয়ে হচ্ছে উনি ডারউইনের যে থিসিসটা ওটাকে আরও ভালোভাবে এক্সপ্লেন করতে সাহায্য করেছিলেন। ঠিক আছে, তো বায়োলজিক্যাল ইভলিউশন এখানেই শেষ। এরপরে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে মেকানিজম অফ ইভলিউশন, যেখানে আমরা মেন্ডেলকে নিয়ে অনেক কথা পড়ব। মেন্ডেল, ডারউইন এগুলো চলতে থাকবে, যে মেন্ডেল কীভাবে জেনেটিক্সের কী করেছিল না করেছিল এগুলো আমরা পড়ব। তো তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। ওকে, থ্যাংক ইউ।